ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি আবার ভৌতবিজ্ঞান ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমরা আলোর প্রতিফলনটা শেষ করেছি, এবার আলোর প্রতিসরণটা শুরু করব। আশা করছি পিছনে বোর্ড দেখে বুঝতে পারছো আজকে আমরা আলোর প্রতিসরণ করব। তাহলে চলো শুরু করা যাক। প্রতিসরণটা কি? প্রতিসরণ কখন হবে? যখন কোনো একটা আলো একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করবে, তখনই আমরা আলোর প্রতিসরণ যে ফেনোমেনাটা আছে সেটা দেখতে পারবো। ঠিক আছে, তাহলে প্রতিসরণ কাকে বলে? একটা স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে আলো তির্যকভাবে প্রবেশ করার সময় আলোর পথ বেঁকে যায়, আর এই ফেনোমেনাকেই আমরা বা এই ঘটনাটাকেই আমরা বলবো আলোর প্রতিসরণ। তাহলে আলোর প্রতিফলন কি আমরা জানলাম, আলোর প্রতিসরণ আমরা জানলাম। আলোর প্রতিফলনের যেমন সূত্র ছিল, আলোর প্রতিসরণেরও তেমন সূত্র আছে। আলোর প্রতিসরণের সূত্রটা কি? আলোর প্রতিসরণের প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থিত হবে। সূত্রটা শোনা শোনা লাগছে নিশ্চয়ই, কারণ আমরা প্রতিফলনেও এরকম একটা সূত্র পড়েছি যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুর উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। একই সূত্র, শুধু যেহেতু প্রতিফলন তাই ওটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, আর যেহেতু প্রতিসরণ তাই এটা হয়ে যাবে প্রতিসৃত রশ্মি। দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্রটা হচ্ছে স্নেলের সূত্র নামেও পরিচিত। তাহলে এই সূত্রটা কি বলা হয়েছে? আপতন কোণের সাইন আর প্রতিসৃত কোণের সাইন এর মান ধ্রুবক হবে। ঠিক আছে, আপতন কোণের সাইন আর প্রতিসৃত কোণের সাইনের মান ধ্রুবক হবে। তাহলে আপতিত রশ্মিটা আমরা কি দিয়ে ইন্ডিকেট করি? আর দিয়ে। আর প্রতিসৃত রশ্মিটাকে আমরা ইন্ডিকেট করি আই দিয়ে। ঠিক আছে না? উল্টো হয়ে গেল? হ্যাঁ, উল্টোই হয়ে গেল। তাহলে আমরা আপতিত কোণটাকে আই দিয়ে আর প্রতিষ্ঠিত কোণটাকে আর দিয়ে ডিনোট করি। তাহলে এখান থেকে স্নেলের সূত্রটা হচ্ছে সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু মিউ। এই চিহ্নটাকে আমরা মিউ বলি, আর এই মিউকেই আমরা বলে থাকি প্রতিসরাঙ্ক। তাহলে এই মিউটা হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, আর এই মিউটা নির্ভর করে আলোর বর্ণ ও মাধ্যমের প্রকৃতির উপর। এই দুটোর উপরে মিউটা নির্ভর করবে। ঠিক আছে, আর যেহেতু এটা কোণের একক, এর নিচেও কোণের একক, তাহলে কোণের একক কেটে দিলে এটা একটা এককবিহীন রাশি তৈরি হবে। ঠিক আছে, কিন্তু ধরো এই স্নেলের সূত্র, এর বিস্তারিত যাওয়ার আগে এই জায়গাটা একটু দেখে নাও। এই হচ্ছে আমি যেটা তোমাদেরকে মুখে বললাম, ঠিক এখানে একটা ছবি আঁকা আছে, এটাও পরে ডিটেলসে বোঝাবো, কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লঘু মাধ্যম, এটা কাঁচ, এটা লঘু মাধ্যম মানে বাতাস। ঠিক আছে, তাহলে লঘু মাধ্যম থেকে এই যে বাতাস আপতন বিন্দুতে আপতিত হয়ে ঘন মাধ্যমে ঢুকলো, ঢুকে এইখান থেকে বেরিয়ে যাচ্ছে। লঘু মাধ্যম কি? যে মাধ্যমের এই প্রতিসরাঙ্কটা বেশি না কম সেটা হচ্ছে লঘু মাধ্যম, আর যে মাধ্যমের এই প্রতিসরাঙ্কটা বেশি সেটা হচ্ছে ঘন মাধ্যম। তাহলে আশা করছি বুঝলে। এইবার দেখো, আমরা এটাকে অবিলম্ব বলি। তাহলে যখন আলো এই অবিলম্ব দিয়ে প্রবেশ করবে তখন আলো এই অবিলম্ব দিয়ে বেরিয়ে যাবে। আগেও আমি বলেছি আলো অবিলম্ব দিয়ে প্রবেশ করে অবিলম্ব দিয়ে বেরিয়ে যাবে। তাহলে তখন আপতন কোণের মান কত হবে? 0 ডিগ্রি। ঠিক আপতন কোণের মান যখন 0 ডিগ্রি হবে, প্রতিসৃত কোণের মানও 0 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে কি হতে পারে? সাইন আই বাই সাইন আর সাইন 0 বাই সাইন 0 হলে 0 হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু কোনো অ্যাঙ্গেলই সৃষ্টি করছে না। যদি এইভাবে 0 ডিগ্রি দিয়ে অবিলম্ব দিয়ে মারি, তাহলে ওখান থেকেই তো আলো এদিকে কিংবা এদিকে সরে যায়। তাহলে ওই জায়গা দিয়ে যদি আমরা আলো প্রবেশ করাই তাহলে কোনো দিকে আর সরবে না, ফলে ওই অ্যাঙ্গেল দিয়েই বেরিয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য আমরা এটা একটা সংজ্ঞাহীন রাশি হয়ে যায়। আর এই একমাত্র এই ক্ষেত্রেই আমরা স্নেলের সূত্রটা পরীক্ষামূলকভাবে প্রমাণ করতে পারি না। যখনই দুটো রাশি 0 হয়ে যাচ্ছে তখন সেটা সংজ্ঞাহীন হয়ে গিয়ে এই জায়গাতেই আমরা স্নেলের সূত্রটা প্রমাণ করতে পারি না। ঠিক আছে, খুব ভালো করে বুঝতে হবে, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার।
আমি প্রতিফলন থেকে তোমাদের 3 নম্বরের প্রশ্ন কোথা থেকে আসতে পারে বলে দিয়েছি, প্রতিসরণ থেকেও বলে দেবো কোথা থেকে কি আসতে পারে। ঠিক আছে, যেমন এই স্নেলের সূত্রটা 2 নম্বরের প্রশ্ন হিসেবে তোমাদের আসতে পারে, স্নেলের সূত্র কি তার গাণিতিক ব্যাখ্যা দাও। ঠিক আছে, কিংবা আসতে পারে প্রতিসরাঙ্ক কাকে বলে, তখনও তোমাদের এইভাবে বুঝিয়ে লিখতে হবে। ঠিক আছে, প্রতিসরাঙ্ক কাকে বলে, প্রতিসরাঙ্ক কি কি উপরে কিসের উপরে নির্ভরশীল, কখন প্রতিসরাঙ্ক বা স্নেলের সূত্র প্রযোজ্য হবে না, তখন এইটুকু তোমাদেরকে লিখতে হবে বুঝিয়ে, যদি 2 এ 2 কিংবা 3 এ 3 তোমরা পেতে চাও। ঠিক আছে, তাহলে আশা এইটুকু হলো। এর পরবর্তীতে আমরা চলে আসছি পরম প্রতিসরাঙ্কে। পরম প্রতিসরাঙ্কটা কি? পরম প্রতিসরাঙ্ক হচ্ছে শূন্য মাধ্যমে একটা প্রতিসরাঙ্ক থাকে। আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর একটা বেগ আছে, আর যে মাধ্যমে থাকবে, ধরো বায়ুতে আছে, কাঁচে আছে, সেই মাধ্যমের সাপেক্ষে পরম প্রতিসরাঙ্ক হবে। ভাবো আলোটা বায়ুতে রয়েছে, তাহলে বায়ুর সাপেক্ষে পরম প্রতিসরাঙ্ক কি সেটা হবে। ঠিক আছে, তেমনি যদি কাঁচের মধ্যে থাকে, কাঁচের সাপেক্ষে পরম প্রতিসরাঙ্কটা নির্ভর হবে। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ আর ওই ভাবো কাঁচের মধ্যে দিয়ে আছে, তাহলে কাঁচ মাধ্যমে বা ঘন মাধ্যমে আলোর বেগ কত, সেই দুটোর অনুপাতই হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। আর যখন আলো লঘু থেকে ঘনতে প্রবেশ করে, মানে এই লঘু থেকে ঘনতে যখন প্রবেশ করে, তখন তো দিক পরিবর্তন হয়। দেখো আলোটা যাওয়ার কথা ছিল এখান থেকে, কিন্তু দিক পরিবর্তিত হয়ে এখান থেকে চলে গেছে। তাহলে দিক পরিবর্তন তো হয়, তার সাথে আরো দুটো জিনিস পরিবর্তন হয়, যেমন আলোর বেগ কমে যায়, আলোর তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়, কিন্তু কম্পাঙ্ক সেম থাকে। যদি একটা এক্স রে কে তুমি কোনো মাধ্যমের থেকে, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করাও, তাহলে তার যদি কম্পাঙ্কটাই না থাকে, তাহলে সেটা এক্স রে বলেই বিবেচিত হবে না। কিংবা গামা রে কে যদি তুমি বলো, তাহলে গামা রে সেটা গামা রে বলেই বিবেচিত হবে না, যদি তার কম্পাঙ্ক চেঞ্জ হয়ে যায়। কিন্তু তার বেগ এক এক মাধ্যমে এক এক রকম হতে পারে, তার তরঙ্গ দৈর্ঘ্য এক এক মাধ্যমে এক এক রকম হতে পারে। তাহলে এখান থেকে আমরা আলোর বেগ সমান সমান কম্পাঙ্ক গুণ তরঙ্গ দৈর্ঘ্য, এই একটা জিনিস জানতে পারি। ঠিক আছে, তাহলে পরম প্রতিসরাঙ্ক আমাদের হয়ে গেল। তাহলে এই ছবিটা এবার ভালো করে দেখে নাও। তাহলে এটা মাধ্যম, এই ওপি হচ্ছে আপতিত রশ্মি, এই ওপি যাওয়ার কথা ছিল এইখান থেকে, কিন্তু না গিয়ে গেল এইখান থেকে। ঠিক আছে, তাহলে ও কিউটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, অ্যাঙ্গেল ও পি ও এন এইটা হচ্ছে তোমার আপতিত কোণ, আপতন কোণ, আর অ্যাঙ্গেল কিউ ও এন ড্যাশ এটা হচ্ছে প্রতিসৃত কোণ। এখানে এই কোণটা এই কোণটার থেকে বড়, তাই আমি এখানে লিখেছি প্রতিসরণ কোণ গ্রেটার দ্যান আপতন কোণ। ঠিক আছে, এই ছবিতে এইটুকুই, কিন্তু এখান থেকে তোমাদের নতুন একটা জিনিস চলে এলো, সেটা হচ্ছে কৌণিক চ্যুতি। এই কৌণিক চ্যুতিটা কি? ধরো এই যে আলোটা আসছে, তার তো এখান থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু গেল না, গিয়ে এইখান থেকে গেল। তাহলে আলোর যে মূল পথে যাওয়ার কথা ছিল, আর আলো যে পথে গেল, সেইটাকেই আমরা বলছি কৌণিক চ্যুতি। এবার কৌণিক মানে কি? কোণ থাকবে, অ্যাঙ্গেলটা। তাহলে আপতিত আলোক রশ্মি মানে আপতিত আলোক রশ্মি কোনো মাধ্যমে প্রবেশ করার পরে যে বরাবর যাওয়ার কথা ছিল, ঠিক তার অন্য যে বরাবর যাওয়ার কথা ছিল এবং যে বরাবর গেছে, এর মধ্যবর্তী যে গ্যাপ, তাকেই আমরা বলছি কৌণিক চ্যুতি। ঠিক আছে, এবার কৌণিক চ্যুতি বিভিন্ন রকম হতে পারে, সেটা আমরা দেখে নিই। তাহলে কৌণিক চ্যুতি আমরা ডেল্টা দিয়ে আইডেন্টিফিকেশন বা চিহ্নিত করি। এই ক্ষেত্রে আই বড় আর ছোট এখান থেকে গেছে, সেই জন্য আমরা কৌণিক চ্যুতিটা বাদ দেবো, আই থেকে আর বাদ দিয়ে আমরা যাব, এটা লঘু থেকে ঘন মাধ্যমের জন্য। আবার এই ঘন থেকে যখন লঘু মাধ্যমে যাবে, তখন কি হবে বলতো? এটা পরের ক্লাসে আমরা আরো বিস্তারিত পড়বো, যে ঘন থেকে লঘু মাধ্যমে গেলে আলোটা কি হবে। তোমাদের এখন বলে রাখি একটা ছোট্ট ট্রিক্স, লগ হক। লগ হক মানে কি? কোনো আলো লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে সেটা অভিলম্বর কাছ দিয়ে যাবে। ঠিক আছে, কেমন অভিলম্বের কাছ দিয়ে যাবে? এইটা অভিলম্ব, এখান থেকে আলো আসছে,
নিয়ে আলো বেঁকবে কোন দিকে, অবিলম্বর কাছে বেঁকবে। এই দেখো অবিলম্বর কাছ দিয়ে বেঁকে চলে এলো। ঠিক এটা যদি উল্টো হতো, আলো যদি এখান থেকে আসতো, এইটা যদি আলো হতো, ধরো এটা ঘন মাধ্যম থেকে আমি আলো পাঠাচ্ছি, আলো এখান থেকে গিয়ে ঠিক অবিলম্ব দূর দিয়ে চলে যেত, মানে এই দিকে না বেঁকে এই দিকে না গিয়ে তখন এই দিকে চলে যেত। এটাকে আমরা মনে রাখার জন্য লঘক বলি, মানে লঘু থেকে ঘন মাধ্যমে আলো প্রবেশ করলে আলো অবিলম্বের কাছ দিয়ে কাছ দিয়ে প্রতিসৃত হয়। ঠিক ঘন থেকে লঘু মাধ্যমে আলো প্রবেশ করালে আলো অবিলম্বর দূর থেকে প্রতিসৃত হয়। ঠিক ঘন মাধ্যমের ক্ষেত্রে কৌণিক চ্যুতিতে তাহলে যদি আর থেকে আর, আমি এঁকে দেখাচ্ছি, দেখো যদি এই মাধ্যম থেকে আলো যায়, এটা যদি অবিলম্ব হয়, ঠিক আছে, তাহলে এই মাধ্যম থেকে যাবে, তাহলে এই দিকে যখন এই দিক থেকে আমরা এঁকেছিলাম, এই আলো যাওয়ার কথা ছিল এইখান থেকে, আলো চলে গেল এইখান থেকে, এইখানে আরেকটা অবিলম্ব আঁকলাম, যেহেতু এই মাধ্যমে এখানে আসছে, তাহলে এর আলো যাওয়ার কথা ছিল এইখান থেকে, এর আলো চলে যাবে এইখান থেকে। তাহলে এ কিন্তু লঘু থেকে ঘনতে এলো, অবিলম্বর কাছে ঢুকলো, আর এ কিন্তু ঘন থেকে লঘুতে গেল, অবিলম্ব দূরে চলে গেল। এটাই আমি তোমাদেরকে বোঝাতে চাইছিলাম। তাহলে এটাকে আমরা মনে রাখবো ঘলদু দিয়ে, দরকার নেই এটা একটু অন্যরকম শুনতে লাগছে, তোমরা লঘক যদি একবার মনে করতে পারো, ঘলদুটা এমনি তোমাদের মনে থেকে যাবে, একটা মনে রাখলে আর একটা কাজ মিটে যাবে। ঠিক তেমনি লঘু থেকে ঘন মাধ্যমে এইটা হচ্ছে, ঠিক তেমন ঘন থেকে লঘু মাধ্যমে ডেলটা হচ্ছে আর মাইনাস আই, মানে প্রতিসৃত কোণ আপতন কোণ থেকে বড়। এবার দেখো কি করে এই বড়টা হচ্ছে, দেখো এই কোণটা এইটুকু ছিল, এই কোণটা দেখো, এই কোণটা এইটা, এবার এই কোণটার সাথে এতটা তো সমান হবে, কিন্তু এটা হয়নি, কিন্তু তখন এইটুকু উৎপন্ন হয়েছে, এখানে কিন্তু তাহলে আই বড় হচ্ছে। কিন্তু এইদিকে দেখো এইখানে যে কোণটা, কিন্তু এইটা তার সাথে কিন্তু এই কোণটা সমান হওয়ার কথা ছিল, কিন্তু আলোটা গেছে কিন্তু এই কোণে, তাহলে এখানে কিন্তু আর বড় হয়ে যাচ্ছে, এখানে কিন্তু আর বড় হয়ে যাচ্ছে। তাই আর যখন বড় হচ্ছে তখন আর থেকে আমরা আই কে মাইনাস দিয়ে কৌণিক চ্যুতিটা বের করছি। ক্লিয়ার না আরেকবার বলতে হবে? বলো, তোমাদের যদি আরেকবার বলতে হয় আমি আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে লঘু মাধ্যম থেকে আলো ঢুকছে, ঢুকে অবিলম্বর কাছ থেকে চলে আসছে, যাওয়ার কথা ছিল এইখান থেকে, তাহলে চ্যুতি তৈরি হলো এইটুকু। ঠিক এটাই এখান থেকে যখন এইখানে প্রবেশ করবে তখন আলো এখান থেকে বেরোনোর কথা থাকবে, কিন্তু বেরিয়ে যাবে এখানে, এখানে চ্যুতি এইটা হয়ে যাচ্ছে, ফলে বেড়ে যাচ্ছে। আর যখন আবার আলো এই অবিলম্ব দিয়ে প্রবেশ করবে তখন কোনটা আবার শূন্য হয়ে যাবে, সেই জন্য এই চ্যুতিটাও শূন্য হয়ে যাবে, কারণ অবিলম্ব দিয়ে আলো যদি প্রবেশ করে অবিলম্ব দিয়েই বেরিয়ে যাবে। 0° অ্যাঙ্গেলে আলো প্রবেশ করলে 0° অ্যাঙ্গেলেই আলো বেরিয়ে যাবে, ঠিক আছে? তাই এইখানে অবিলম্ব বরাবর আপতিত হলে চ্যুতিটা শূন্য হয়ে যাবে। তাহলে আমরা প্রতিসরণ কি দেখলাম, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে? একদম অল্প একটু পড়ালাম আজকে, কারণ পরবর্তী এইটুকু ভালো করে না পড়লে পরেরটুকু তোমরা ভালো করে বুঝতে পারবে না, ঠিক আছে? তাহলে আজকে প্রতিসরণ কি সেটা জানলাম, প্রতিসারাঙ্ক জানলাম, প্রতিসরণের সূত্রগুলো জানলাম, তার মধ্যে স্নেলের সূত্র জানলাম, স্নেলের সূত্র মানে প্রতিসরাঙ্ক যে একটা একক বিহীন রাশি সেটা জানলাম, স্নেলের সূত্র কখন প্রযোজ্য হয় না সেটা জানলাম, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে বায়ু ঢুকলে কি হয়, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে কি হয় সেটা জানলাম, পরম প্রতিসরাঙ্ক কি জানলাম, ঠিক আছে? লঘু মাধ্যম কাকে বলে, ঘন মাধ্যম কাকে বলে, এইগুলো জানলাম। তোমরা এইগুলো ভালো করে আবার পড়ো, দরকার হলে ভিডিওটা আবার দেখো,
আশা করছি আমি বোঝাতে পারলাম। আমি বোর্ডটা মুছে তোমাদের আরো একবার এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, নাহলে যদি ফাঁকা বোর্ডে বোঝালে আশা করছি আরো ভালো হবে। আরো একবার আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে আবার আমরা বুঝে নি বিষয়টা ভালো করে, একবার বুঝিয়ে দিয়েছি, আজকে আরো একবার বোঝাচ্ছি। পরবর্তী ক্লাসে যখন আমরা কাচের স্ল্যাব বা কাচের প্রিজমের মধ্যে দিয়ে আলো কিভাবে যাতায়াত করে, কিভাবে কি দেখি, সেই জিনিসগুলো আমরা দেখব, তখন আমরা আরো বিস্তারিত ভালো করে বুঝে নেব। কিন্তু সেইটা বোঝার জন্যই আমি তোমাদেরকে আরো একবার বুঝিয়ে দিচ্ছি যে প্রতিসরাঙ্কটা লঘু থেকে ঘন মাধ্যমে কিংবা ঘন থেকে লঘু মাধ্যমে কিভাবে চলাফেরা করে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমেই এটা বায়ু মাধ্যম, ঠিক এটাও তেমন বায়ু মাধ্যম। আর এই যে বক্সটুকু, এটা একটা কাঁচ ধরো আমি নিয়েছি, এই কাঁচটাকে আমি বলছি ঘন মাধ্যম। তাহলে ঘন মাধ্যমটা কি কেন বলছি? এর প্রতিসরাঙ্ক বেশি, বায়ু প্রতিসরাঙ্ক কম। তাহলে দেখো এখানে পিও একটা আপতিত রশ্মি, এই আপতন বিন্দু ওতে আপতিত হলে রশ্মিটা যাওয়ার কথা ছিল এই ডটেড লাইন বরাবর, কিন্তু গেল এই কিউ বরাবর। ঠিক আছে, আর এইখানে আপতন কোণ আর এইটা হচ্ছে প্রতিসৃত কোণ তৈরি হলো। ঠিক আছে, আর এইটা তৈরি হলো কৌণিক চ্যুতি। এটা লঘু থেকে ঘন মাধ্যমে ঢুকলো। তাই লঘু থেকে ঘনতে গেলে কি বলেছি? লঘব। দেখো অবিলম্বর কাছে আলো সরে এসেছে, কৌণিক চ্যুতিটা হয়েছে এই কোণটা বড়, এই কোণটা ছোট, তাই কৌণিক চ্যুতিটা হয়েছে আই মাইনাস আর। তাহলে অ্যাকচুয়ালি এই কোণটার সাথে সমান হওয়ার কথা ছিল এই কোণটা, কিন্তু এইটা আমরা রেজাল্টে পেয়েছি, তাই এই আই মাইনাস আর করে আমরা লঘু থেকে ঘন মাধ্যমের কৌণিক চ্যুতিটা পেলাম। ঠিক তেমনি এই আলোটা ঘন মাধ্যম থেকে আবার লঘু মাধ্যমে চলে আসছে। একটা কাঁচ যদি বাতাসে রাখো, আলো যদি মারো, তাহলে বাতাস থেকে আলো গিয়ে কাঁচের মধ্যে থেকে আবার বাইরে চলে যাবে না? যদি একটা স্বচ্ছ কাঁচ নাও তুমি, তাহলে কাঁচের মধ্যে দিয়ে আলো তো বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে, ঠিক তেমনই এই ক্ষেত্রেও এই জিনিসটাই ঘটছে। ঠিক তেমন ধরো এই লঘু মাধ্যম থেকে এবার কিউটা আপতন, কিউটা আপতিত রশ্মি হিসেবে কাজ করছে এই মাধ্যমে। এই আপতিত রশ্মি এইটা এই সি আপতন বিন্দুতে এসে যাওয়ার কথা ছিল এই পথ দিয়ে, কিন্তু চলে গেছে ডি পথ দিয়ে। এখানে দেখো এই কোণটার সাথে এই কোণটা সমান হওয়ার কথা ছিল, কিন্তু আমরা রেজাল্টে পেয়েছি এইটা। তাহলে এখানে প্রতিষ্ঠিত কোণটা বড়, তাহলে এখানে ঘন থেকে লঘু, তাহলে ঘলদু। দেখো এই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে, অভিলম্ব থেকে দূরে সরে এসেছে আলোক রশ্মিটা। ঠিক আছে, অভিলম্ব থেকে আলোক রশ্মিটা দূরে সরে এসেছে, তাই এটা ঘলদু। তাহলে কৌণিক চ্যুতির ক্ষেত্রে এই কোণটা বড়, এই কোণটা ছোট, তাহলে আর থেকে আই বাদ দিলে আমরা এই ঘন থেকে লঘু মাধ্যমের কৌণিক চ্যুতিটা পেয়ে যাব। আলো তাহলে বায়ু থেকে ঢুকে কাঁচ হয়ে আবার বায়ুতে চলে যাবে। ঠিক তেমনি আর একটা কৌণিক চ্যুতি ডেল্টা ইজ ইকুয়াল টু 0 কখন হবে? যখন কোনো আলো এই বরাবর চলে যাবে, তাহলে কোনো চ্যুতিই থাকবে না। আর এটাকে আমরা কি বলেছি? অভিলম্ব। কিংবা এই বরাবর চলে যাবে, দুটোই অবিলম্ব। এখানে এটা লঘু থেকে ঘন মাধ্যমের অবিলম্ব, এটা ঘন থেকে লঘু মাধ্যমের অবিলম্ব, দুটোই অবিলম্ব। তাহলে এখান থেকেও যদি কোনো আলো বেরোতো অবিলম্ব সমান হয়ে, তাহলে এখানেও ডেল্টাটা 0 হতো। ঠিক তেমনি এইটা দিয়েও যদি বেরোয় তাহলেও ডেল্টাটা 0 হতো। তাহলে এটাই হচ্ছে কৌণিক চ্যুতি। আর এই জিনিসটাই পরবর্তী ক্লাসে তোমাদেরকে আরো ডিটেলসে কাঁচের স্ল্যাবের মধ্যে কি হয় সেটা বুঝিয়ে দেবো, প্রিজমের মধ্যে কি হয় সেটা বুঝিয়ে দেবো। তাহলে আজ এইটুকুই। আবারও তোমাদের আজ আলোর 3 নম্বর ভিডিওতে আমি তোমাদের আবারও বলছি যে আলো কিন্তু আমার সাথে সাথেই তোমাদের চলতে হবে। আমি খুব অল্প পড়াচ্ছি, তোমরা বই খুললেই বুঝতে পারবে। আমি প্রতিদিন তোমাদের 1 থেকে 1.5 পাতার বেশি পড়াচ্ছি না, যাতে তোমরা খুব ইজিলি জিনিসটাকে কোপ আপ করতে পারো এবং আমার সাথে এগোতে পারো। তা এই জিনিসটা আবার তোমরা বাড়িতে ভালো করে দেখবে, প্রয়োজন হলে ভিডিওটা রেকর্ডেড তোমাদের কাছে থাকবে, সেই রেকর্ডেড ভিডিওটা একবার না বুঝতে পারলে দুবার দেখবে, তারপরেও বুঝতে না পারলে কমেন্ট করবে।
তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার নোট থাকবে, সেখানেও যদি বুঝতে না পারো সেখানেও তোমাদের কথা বলার ব্যবস্থা থাকবে, সেখানে বলবে। তাতেও যদি তোমাদের সমস্যা থাকে আমি আবার ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। কিন্তু পড়াশোনাটা কিন্তু নিজেদের করতে হবে। আমি পড়িয়ে দিলাম, তুমি বাড়িতে রিভাইজ করলে না, পরের দিন এসে বললে স্যার প্রিজমের মধ্যে এইভাবে আলো যাচ্ছে আমি তো বুঝতে পারছি না, তখন কিন্তু আমি কিছু করতে পারবো না। আমি কেন, পৃথিবীর কোনো টিচারই তোমাদেরকে আর শেখাতে পারবে না। ফলে এই জিনিসটা মাথায় রেখে তোমরা এগো। ঠিক আছে, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ। সবাই ভালো করে পড়াশোনা করো, সবার রেজাল্ট ভালো হোক, এটাই আমাদের সবার কাম্য। সেই জন্যই আমরা এইভাবে জিনিসটা চেষ্টা করে যাচ্ছি। থ্যাংক ইউ। আজ এই পর্যন্ত।